আজ আমরা আলোচনা করব সপুষ্পক উদ্ভিদের যৌনজননের পুংলিঙ্গধারের উৎপত্তি, যাকে ইংরেজিতে বলে ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট। এই ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট আমরা তিনটি ধাপের মাধ্যমে বিশ্লেষণ করব। তার ঠিক প্রথমেই আসবে যে পুংলিঙ্গধারের প্রথম কোষ কোনটি। পুংলিঙ্গধারের প্রথম কোষ হচ্ছে মাইক্রোস্পোর, অর্থাৎ পোলেন গ্রেইন বা পরাগরেণু। তো এই মাইক্রোস্পোর ফর্মেশন কিভাবে হয় এইটি আমরা প্রথম জেনে নেব। তারপরেই জানব পোলেন গ্রেইনের গঠন, তারপরেই জানব পুংলিঙ্গধারের উৎপত্তি। এখানে তিনটি ধাপের মাধ্যমে যে আমরা বিশ্লেষণ করব, যে কথা বললাম সেটির মধ্যে দেখানো হয়েছে মাইক্রোস্পোরোজেনেসিস। এই মাইক্রোস্পোরোজেনেসিস হচ্ছে ফরমেশন অফ মাইক্রোস্পোর, অর্থাৎ মাইক্রোস্পোর এর উৎপাদন পদ্ধতিকে আমরা বলি মাইক্রোস্পোরোজেনেসিস। পরে আমরা স্ট্রাকচার অফ পোলেন গ্রেইন অর্থাৎ পরাগরেণুর গঠন পড়ব। পরে পড়ব আমরা মাইক্রোগ্যামেটোজেনেসিস অর্থাৎ ফরমেশন অফ মেল গ্যামেটোফাইট, যেটাকে আমরা বলছি না পুংলিঙ্গধারের উৎপত্তি। আমরা প্রথমে জেনে নেব মাইক্রোস্পোরোজেনেসিস। আমরা মাইক্রোস্পোরোজেনেসিস অর্থাৎ মাইক্রোস্পোর বা পরাগরেণুর উৎপত্তি পড়তে গিয়েই প্রথমে একটু দেখে নেব এখানে গর্ভকোষের চক্র। এই গর্ভকোষের চক্রের এখানের মধ্যে ওপরে গর্ভমুণ্ড বা স্টিগমা, এখানে গর্ভদণ্ড বা স্টাইল, এখানে আছে ডিম্বাশয় বা ওভারি, পুরোটা মিলিয়ে হচ্ছে গর্ভকোষের চক্র। ইংরেজিতে যাকে আমরা বলছি গাইনোইশিয়াম। আর এইখানে দুটো পুংকেশর চক্র আছে। এই পুংকেশর চক্র পুংদণ্ড বা ফিলামেন্ট, পরাগধানী বা অ্যান্থার নিয়ে গঠিত। এই হচ্ছে গিয়ে অ্যান্থার বা পরাগধানী, যার মধ্যে পরাগরেণু থাকে। এইটিকে বলে পুংকেশর চক্র। ইংরেজিতে যাকে বলা হচ্ছে এন্ড্রোইশিয়াম। পুংকেশর চক্রের পরাগধানীর মধ্যে দুটো জিনিস দেখে নেব। কি না, পরাগধানী সাধারণত দু রকমের পরাগধানী আমরা দেখতে পাই। সেটি হলো মোনোথিকাস আর হচ্ছে কি বাইথিকাস। মোনোথিকাস কি না, ওয়ান লোব, একটি খণ্ড, আর হচ্ছে এটি হলো টু লোব, দুটি খণ্ড থাকছে। এই একটি লোবের মধ্যে থাকছে দুটো স্পোরেঞ্জিয়া। এইখানে হচ্ছে গিয়ে এই হলো গিয়ে মাইক্রোস্পোরেঞ্জিয়া। যেহেতু দুটো স্পোরেঞ্জিয়া এখানে মাইক্রোস্পোরেঞ্জিয়া থাকে, একে আমরা বলি বাইস্পোরেঞ্জিয়েট। আর এখানে যেহেতু দুটো লোব আছে, দুটো লোব থাকার জন্য এখানে হয় কি চারটি স্পোরেঞ্জিয়া থাকে, সেই জন্য একে বলে টেট্রাস্পোরেঞ্জিয়েট। বাইস্পোরেঞ্জিয়েট কোথায় দেখতে পাওয়া যায় আর টেট্রাস্পোরেঞ্জিয়েট কোথায় দেখতে পাওয়া যায়, আর এগুলো কীভাবেই বা দেখা যায় না, আমরা অ্যান্থারকে যদি দেখি যে অ্যান্থারগুলো কীরকম টাইপের হয় না, অ্যান্থার হচ্ছে এই রকম যদি দেখি, এটা আমরা বাইস্পোরেঞ্জিয়েট অ্যান্থার দেখছি। তো এখান থেকে দেখব ঠিক এই রকম একটি গঠন। এখানে যোজক থাকছে, এগুলো সব স্পোরেঞ্জিয়া, মাইক্রোস্পোরেঞ্জিয়া। স্পোরেঞ্জিয়াম এক একটিকে বলে এরকম গঠন। তার মানে এইখানে দেখা যাচ্ছে যে এই যে এটা টেট্রাস্পোরেঞ্জিয়ার স্ট্রাকচার, এইখানে কিন্তু পরাগরেণুগুলো অবস্থান করছে, এখানে কিন্তু পোলেন গ্রেইনগুলো অবস্থান করছে। এই পোলেন গ্রেইন এই মাইক্রোস্পোরেঞ্জিয়ামে কিভাবে উৎপন্ন হলো সেইটি আমরা একটুখানি জেনে নেব। এইবারেতে তার আগে জেনে নেব যে বাইস্পোরেঞ্জিয়েট বা মোনোথিকাস অ্যান্থার কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায়। মোনোথিকাস বাইস্পোরেঞ্জিয়েট দেখতে পাওয়া যায় জবা ফুলের মধ্যে, জবা গাছে, জবা গাছের জবা ফুলে, অর্থাৎ যেটাকে আমরা বলছি হিবিস্কাস রোজা সাইনেন্সিস। এটার উদাহরণ হচ্ছে, আমরা এখানে দিয়ে রাখলাম, এটার উদাহরণ কি যে জবা
আমরা ব্র্যাকেটে লিখছি হিবিস্কাস রোজা সাইনেনসিস, আর এখানে বাইথিকাসের উদাহরণ নয়নতারা, যাকে আমরা বলি ক্যাথারান্থাস রোজেয়াস। এই হচ্ছে দুটো টাইপের অ্যান্থার সম্পর্কে আমরা পড়লাম। এই বাইথিকাস অর্থাৎ টেট্রাস্পোরেঞ্জিয়েট অ্যান্থারের মধ্যে একটি মাইক্রোস্পোরেঞ্জিয়ামে কিভাবে মাইক্রোস্পোর উৎপন্ন হয় আমরা আরেকটু জেনে নেব। মাইক্রোস্পোরোজেনেসিস প্রক্রিয়ার মধ্যে আমরা এই পাশটাই দেখে নেব যে পরাগধানী বা অ্যান্থারের এই যে মাইক্রোস্পোরেঞ্জিয়াম বা পরাগথলি আছে, এই পরাগথলির ভেতরেই পরাগরেণুগুলো অবস্থান করছে। তো পরাগথলির গঠন যদি একটু বড় করে দেখি তাহলে কি দেখতে পাবো না, এইখানে প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি কি আছে নাকি এপিডার্মিস অর্থাৎ বাইরের ত্বক। এই বহিস্তর এর পরেই আর থাকবে কি না, প্রত্যেকটা লতিতে প্রাথমিকভাবে একটি করে আর্কিস্পোরিয়াল কোষ থাকে। এই আর্কিস্পোরিয়াল কোষ খুব ইম্পর্টেন্ট কোষ। আর্কিস্পোরিয়াল কোষ, এই আর্কিস্পোরিয়াল কোষের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে গিয়ে বলি প্রাইমারি প্যারাইটাল সেল, আরেকটি ভাগ হচ্ছে প্রাইমারি স্পোরোজিনাস সেল। এটাকে বাংলায় বলে প্রাথমিক প্রান্তীয় কোষ আর হচ্ছে প্রাথমিক রেণুধারণ কোষ। তাহলে আর্কিস্পোরিয়াল সেল দুটো ভাগে ভাগ হলো, প্রত্যেকটার কোনায় একটি করে আর্কিস্পোরিয়াল সেল থাকছে, বাইরের চারপাশে আবরণ প্যারেনকাইমা কলা দিয়ে তৈরি, এবং আর্কিস্পোরিয়াল সেলটি ঘন সাইটোপ্লাজমপূর্ণ এবং নিউক্লিয়াসযুক্ত, সুস্পষ্ট নিউক্লিয়াসযুক্ত। এই আর্কিস্পোরিয়াল কোষটি যখন বিভাজিত হয়ে প্রাইমারি প্যারাইটাল সেল তৈরি করলো, এই প্রাইমারি প্যারাইটাল সেল তিনটি ভাগে বিভক্ত হলো, কিন্তু তার আগে মাইটোসিস প্রক্রিয়ায় সেকেন্ডারি প্যারাইটাল সেল তৈরি করলো, গৌণ প্রান্তীয় কোষ। সেকেন্ডারি প্যারাইটাল সেল থেকে তিনটে পার্ট হলো। কি কি পার্ট হলো না, একটা হলো এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার, ট্যাপেটাম। এন্ডোথেসিয়াম কোথায়, মিডিল লেয়ার কোথায়, ট্যাপেটাম কোথায়, আমরা এখানে ABC করে রাখলাম, ওখানে দেখিয়ে দেবো ছবিতে। এখানে আমাদের সেলটি বিভাজিত হয়ে এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার, 1 থেকে 3টি, মিডিল লেয়ারের পরে থাকছে ট্যাপেটাম, মিডিল লেয়ারের পরে থাকছে ট্যাপেটাম। এই ট্যাপেটাম রেণুধারণ কোষগুলির পুষ্টি যোগায়। প্রাইমারি স্পোরোজিনাস সেল এখানে অবস্থান করে। এই প্রাইমারি স্পোরোজিনাস সেল একটু বড় কোষ। প্রাইমারি স্পোরোজিনাস সেল মাইটোসিস প্রক্রিয়াতে ডিভিশন হয়ে তৈরি করছে এই সেকেন্ডারি স্পোরোজিনাল সেল থেকেই এই হচ্ছে সেকেন্ডারি স্পোরোজিনাস সেল। এই সেকেন্ডারি স্পোরোজিনাস সেলগুলো অনেক বড় হয়, ঘন নিউক্লিয়াসযুক্ত হয় এবং এরাই ঘন সাইটোপ্লাজমযুক্ত, নিউক্লিয়াসপূর্ণ, এবং এরাই পরবর্তী ক্ষেত্রে মাইক্রোস্পোর মাদার সেল হিসাবে কাজ করে। অর্থাৎ মাইক্রোস্পোর মাদার সেল হচ্ছে পরাগরেণু মাতৃকোষ। এই মাইক্রোস্পোর মাদার সেল থেকে কি হয়, মেয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে মাইক্রোস্পোর উৎপন্ন হয়। এই মাইক্রোস্পোর
মাইক্রোস্পোর হ্যাপ্লয়েড সংখ্যক নিউক্লিয়াস যুক্ত, আর মাইক্রোস্পোর মাদার সেল হচ্ছে ডিপ্লয়েড সংখ্যক নিউক্লিয়াস যুক্ত। যে কোষগুলো মাইক্রোস্পোর মাদার সেল থেকে যে মাইক্রোস্পোরগুলো উৎপন্ন হলো, এই মাইক্রোস্পোরগুলোকে পুষ্টি প্রদান করে হচ্ছে ট্যাপেটাম কোষ। ট্যাপেটামের অনেক কাজ, এই রেণুর আবরণ তৈরি করে এবং এইগুলো যাতে পুষ্টি পায়, পরাগযোগে যাতে ওদের সুবিধে হয়, এই সমস্ত রকমের কাজগুলো ট্যাপেটাম কোষ করে থাকে। এদিকে এন্ডোথেসিয়াম, এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার, এই হচ্ছে ট্যাপেটাম। আর মাইক্রোস্পোর মাদার সেল, এটাকে মাইক্রোস্পোর মাদার সেল ডি, আর এগুলো সব হচ্ছে মাইক্রোস্পোর ই। এই হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। আমরা যদি একটা ডায়াগ্রামেটিক ফর্মে দেখি, মাইক্রোস্পোর মাদার সেল নিউক্লিয়াস যুক্ত, এখানে ডিপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত, মাইক্রোস্পোর মাদার সেল মিওসিস 1, দুটো মাইক্রোস্পোর মিওসিস 2, চারটি মাইক্রোস্কোপ, এরপরে স্পোরোডাম তৈরি হচ্ছে। এইটিও ট্যাপেটাম কোষের কাজ, স্পোরোডাম তৈরি করা। এ হচ্ছে পরাগরেণুর উৎপত্তি বা মাইক্রোস্পোরোজেনেসিস। এখন আমরা পড়ে নেব স্ট্রাকচার অফ পোলেন গ্রেইন, অর্থাৎ পরাগরেণুর গঠন। না, পরাগরেণুর গঠনের মধ্যে আমরা প্রথমেই জানলাম যে পরাগরেণুগুলো যখন বেরিয়ে এলো তখন তার আগে পুষ্টি সংগ্রহ করলো কোথা থেকে? ট্যাপেটাম থেকে। ট্যাপেটাম শুধু পুষ্টি দিল না, ও কী করলো না, তারপর চারপাশে স্পোরোডামটাও তৈরি করে দিল। তাহলে পরাগরেণুর একটি বড় পরাগরেণুকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি দেখব? ঘন সাইটোপ্লাজম পূর্ণ এবং সিঙ্গেল নিউক্লিয়াস থাকে, বাইরের আবরণ থাকে। এই আবরণটাকে এটাকে বলে অন্তঃপ্রাচীর বা ইনটাইন, আর বাইরের দিকে এটা অন্তঃপ্রাচীর বা ইনটাইন বলে। আর বাইরের দিকে থাকে বহিঃপ্রাচীর বা এক্সাইন, বহিঃপ্রাচীর বা এক্সাইন। এই এক্সাইনের মাঝে মাঝে ছিদ্র থাকে, ওটাকে বলা হয় জার্মপোর বা রেণুরন্ধ্র। এটিকে এক্সাইন বা বহিঃপ্রাচীর, এক্সাইন। অন্তঃপ্রাচীর কী দিয়ে তৈরি? না, পেকটিন এবং সেলুলোজ দিয়ে তৈরি। এটার মধ্যে থাকছে পেকটিন এবং সেলুলোজ, পেকটিন, সেলুলোজ। আর বহিঃপ্রাচীরের মধ্যে এক্সাইনে থাকছে ফ্যাট, প্রোটিন, আর থাকছে স্পোরোপোলিনিন। এই স্পোরোপোলিনিন যেখানে জার্মপোর থাকে, রেণুরন্ধ্র যেখান দিয়ে পরাগনালিকা বেরোয় বা জার্ম ফিলামেন্ট বেরোয়, এবং সেটির মধ্যে কোনো স্পোরোপোলিনিন থাকে না। ঘন সাইটোপ্লাজম পূর্ণ, নিউক্লিয়াস যুক্ত। এটি হচ্ছে গিয়ে একটি পরাগরেণুর গঠন।
এবার সর্বশেষ যে পর্যায়টির মাধ্যমে আমরা শেষ করব সেটি হলো পুংলিঙ্গধরের উৎপত্তি। পরাগরেণু স্পোরোডাম দিয়ে আবৃত, ভেতরে নিউক্লিয়াস থাকছে। এইটি মাইটোসিস প্রক্রিয়ায় এই নিউক্লিয়াসটি দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটিকে বলা হয় ভেজিটেটিভ সেল, আরটা জেনারেটিভ সেল। এবং এই ভেজিটেটিভ সেল যেটি আছে এটি নালী নিউক্লিয়াস হিসেবে কাজ করে। মাইটোসিস, এখানে জেনারেটিভ সেলটির মধ্যে আবার একটি বিভাজন শুরু হয়, কিন্তু যেখানে জেনারেটিভ সেলটি থাকে সেইখানে স্পোরোপলিনিন থাকে না। এখান দিয়ে রেণুরন্ধ্র বলে এটাকে, জার্মপোর। এখানের মধ্যে আবার দুটো বিভাজন হবে, বিভাজিত হয়ে তারা তৈরি করবে কি না, তারা তৈরি করবে জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস তৈরি করবে না। এই জনন নিউক্লিয়াস তৈরি করলো, ওগুলো মাকুর মতো, এবং জনন নিউক্লিয়াস তৈরি করলো দুটো জনন নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াসটি যখন এখান দিয়ে জার্ম ফিলামেন্ট বা পরাগনালী কোষ বেরোবে, যখন গর্ভ মুন্ডের মধ্যে এসে ফুলের পরাগযোগের পরে এসে পড়বে, তখন দেখা যায় যে নালী, পরাগনালী এতদূর প্রসারিত হচ্ছে। এখানে দুটো জনন নিউক্লিয়াই নিচের দিকে এসে ওপর দিকে ভেজিটেটিভ কোষটি, নালী নিউক্লিয়াসটি অবস্থান করছে, কিন্তু এটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হয়ে যায় এবং কেউ কেউ মনে করেন, কোনো বিজ্ঞানী, যে এইটি দুটো পুংজনন কোষের, পুংজনন নিউক্লিয়াসের পুংজনন কোষ এর সঞ্চালনে সহযোগিতা করে। আর কেউ কেউ মনে করেন যেটি নিষ্ক্রিয় কোষ হিসাবে এই নালী নিউক্লিয়াস কাজ করে। এটি হচ্ছে ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট। এখন আমরা আরেকটা জিনিস জেনে নেব, সেটি হলো এই যে রেণু এবং পরাগরেণু জীববিদ্যার যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় প্যালিনোলজি বা রেণুবিদ্যা। বিজ্ঞানী হাইড এবং উইলিয়ামস 1944 খ্রিস্টাব্দে প্রথম এই প্যালিনোলজি কথাটি ব্যবহার করেন। প্যালিনোলজি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1944 উইলিয়ামস অ্যান্ড হাইড। আমরা পরাগনালিকার অঙ্কুরোদ্গম এটি আমরা প্র্যাকটিক্যাল ল্যাবে দেখে নেব যে কীভাবে করতে হয়। সেইটি আমরা প্র্যাকটিক্যাল ল্যাবে তো দেখতে পাবই, তার আগে আমরা একটুখানি স্লাইড প্রিপারেশন কিভাবে আমরা করব সেটি দেখে নেব। প্রথমে একটি পুষ্টি দ্রবণ তৈরি করতে হয়। পুষ্টি দ্রবণটি মেজারিং বিকারের মধ্যে 100 ml পুষ্টি দ্রবণ তৈরি করে নেওয়া হলো। এর মধ্যে লাগছে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, বোরিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম সালফেট, বোরিক অ্যাসিড এবং সুক্রোজ, এটি দুটোরই পরিমাণ নেব 10 গ্রাম করে। ম্যাগনেসিয়াম সালফেট আমরা নেব 30 মিলিগ্রাম, আর পটাশিয়াম নাইট্রেট আমরা নেব 20 মিলিগ্রাম। পুষ্টি দ্রবণ তৈরি করে আমরা একটা স্লাইডের মধ্যে 2 ফোঁটা নেব, ফুলের পুংকেশের চক্র ওপরে দিয়ে ঝাঁকিয়ে এখানে নেব, নিয়ে আমরা কভার স্লিপ দিয়ে চাপা দেবো, মাইক্রোস্কোপে দেখব। আমরা প্রথমে নিয়ে যদি ওপর থেকে এরকম খানিকটা
থাকেনি, দেখা যাবে কিছু ম্যাচিওর পোলেন গ্রেইন ওই দ্রবণের মধ্যে, পুষ্টি দ্রবণের মধ্যে পড়ে যাবে। ম্যাচিওর অ্যান্থার বা পরাগধানীও এখানে পড়ে যেতে পারে। যদি পড়ে যায়, যা এই ব্রাশটা আর পুষ্টি দ্রবণের মধ্যে দেবো না, কারণ ব্রাশটার মধ্যে পোলেন গ্রেইন, পরাগধানী অনেক কিছু চলে এসছে। আমরা ইতিমধ্যে একটা কভার স্লিপ নিয়ে নেব, এখানে কভার স্লিপ রাখা আছে। এই কভার স্লিপের মধ্যে আমরা কি করব, ঠিক এমনি করে আস্তে আস্তে ছাড়ব। কেননা আমি ঝপ করে ছেড়ে দিলে এখানে বাবলস ঢুকবে, বাবলস ঢুকলে পরে পুষ্টি দ্রবণ পরাগরেণুগুলোর মধ্যে যাবে না, জার্মিনেশন হবে না। আমরা আস্তে আস্তে ছাড়তে শুরু করব। যদি কিছুটা দেখা যায় যে ফাঁকা হয়ে আছে, উঁচু হয়ে আছে, উঁচু হতেই পারে, কেননা এখানে যেহেতু পরাগ ধানি দুই একটা পড়ে গেছে, আমরা একটু পাশ দিয়ে ড্রপার দিয়ে দিয়ে দেব, যাতে ওই শূন্যস্থানটি পূরণ হয়। আস্তে আস্তে ব্রাশটা সরিয়ে দেব। সরিয়ে নেওয়ার পরে আমরা একটু হালকা করে কিছু পরাগধানী, যেগুলো ম্যাচিওর পরাগধানী ওর ভেতরে রয়েছে, সেক্ষেত্রে কিছু পরাগ বেরিয়ে আসছে। এবার এই অবস্থাতে আমরা পাশের জলটা ব্লটিং পেপার দিয়ে আমরা হালকা করে মুছে নিয়ে এটা মিনিট 5 অন্তত রেখে দেবো। দেখে মাইক্রোস্কোপের নিচে দেখলে আমরা জার্মিনেশন দেখতে পাবো। কম্পাউন্ড মাইক্রোস্কোপে স্লাইডটি দেখলে পরাগরেণুর ঠিক এই রকম ভিউ দেখা যাবে। এখানে জার্মিনেশন শুরু হয়েছে। আমি আরেকটি স্লাইড দেখাচ্ছি, সেইটির মধ্যেও জার্মিনেশন শুরু হয়েছে।